তা আমার এই সেশনে যে বিষয়গুলো আলোচনা করব এর ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভিন্ন সেশনে আগে আলোচনা হয়ে গিয়েছে। আমি জাস্ট যেটা করব, একটা কোম্পানি, আমার একটা কোম্পানি আছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, অথবা আমি কিছু ব্যবসা প্রতিষ্ঠানে স্টক বা শেয়ার হোল্ড করে আছি, এই ক্ষেত্রে আমি আমার জাকাতটা কীভাবে হিসাব করব এটাকে আমি সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব। প্রথম বিষয় হচ্ছে, একটা কর্পোরেট কেন জাকাত হিসাব করবে? আমরা জানি যে কর্পোরেটের উপর নামাজ ফরজ হয় না। একটা কোম্পানিকে কি নামাজ পড়তে হয়? ইমান আনতে হয়? কর্পোরেট তো কর্পোরেট, জুডিশিয়াল পার্সোনালিটি আর শখস আল কানুনি, একটা আর্টিফিশিয়াল আইনগত সত্তা। তাহলে তার উপর কি জাকাত ফরজ কিনা? আসলে কোম্পানির উপর জাকাত ফরজ না, জাকাত ফরজ কোম্পানির পেছনে যে মানুষগুলো, যাদের ওনার, যেই ব্যক্তিগুলো, ইন্ডিভিজুয়াল যারা ওনার যারা শেয়ার হোল্ডার্স, তাদের উপর জাকাত ফরজ। কিন্তু বিকজ অফ কমপ্লেক্সিটিস, বিভিন্ন জটিলতার কারণে ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডাররা কোম্পানির পুঙ্খানুপুঙ্খ সমস্ত ফাইন্যান্সিয়াল ডিটেল তারা জানতে পারে না। আমি ব্যক্তি, আমি জানি যে আমার গোল্ড কতটুকু আছে, আমার বালিশের নিচে টাকা আছে না আলমারির চিপায় টাকা আছে, এটা আমি জানি। ইভেন অনেক সময় হয়তো আমার স্ত্রীও জানে না, তাই না? কিন্তু কোম্পানির বিষয়ে কিন্তু আমরা জানি না। কোম্পানির ভিতরে এত খুঁটিনাটি ইয়ে আছে, বিশেষ করে বড় বড় কর্পোরেটগুলো। তাহলে অ্যাজ এ শেয়ার হোল্ডার আমি কীভাবে সেই বিষয়টা জানবো? একজন মুসলিম বিজনেস ওনার যদি হয়, মুসলিম শেয়ার হোল্ডার ডমিনেটেড যদি হয়, মুসলিম বোর্ড অফ ডিরেক্টরস হয়, তাদের এটা রেসপন্সিবিলিটি যে পুঙ্খানুপুঙ্খভাবে জাকাত ক্যালকুলেট করে শেয়ার হোল্ডারদের জন্য ডিসক্লোজ করা, যেন শেয়ার হোল্ডাররা নিজে সেই জাকাত আদায় করতে পারে। অথবা যদি এজিএমে এই সংখ্যাগরিষ্ঠ দাবি এটা থাকে, অথবা দেশের আইনে এটা বলা থাকে, তাহলে কোম্পানি নিজের ইনকাম থেকেও জাকাত আদায় করে দিতে পারে, সেটা আরও ভালো। কোম্পানি জাকাত আদায় করলে ফায়দা কি? আপনি আপনার ইনভেস্টরদেরকে বলবেন, যেমন এখন ইনভেস্টমেন্টে বলা হয় কি, যেটা ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্ট, অর্থাৎ এখানে আপনি ইনভেস্ট করলে ট্যাক্স দেওয়া লাগবে না। তাহলে আপনি বলতে পারেন জাকাত ফ্রি ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমার এখানে যদি আপনি ইনভেস্ট করেন তা জাকাত দেওয়া লাগবে না। লাগবে না মানে কি, আমরা জাকাত দিয়ে দিচ্ছি কোম্পানি থেকে, আপনার আর কষ্ট করে জাকাত হিসাব করা লাগবে না। এবার আসেন আমরা একদম একটা ব্যালেন্স শিটে ঢুকে যাই। আপনারা যারা এখানে সিএফও আছেন অথবা অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, ফন্টটা হয়তো একটু ছোটো, বাকি আমি এক্সপ্লেন করছি। আমরা যদি একটা কোম্পানির, আপনারা জানেন যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, যে বছর শেষে ফাইন্যান্সিয়াল রিপোর্ট ডিসক্লোজ করা হয়, কয়েক ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকে। একটা হচ্ছে ব্যালেন্স শিট, এটা দিয়ে স্টার্ট হয়। এরপর ইনকাম স্টেটমেন্ট থাকে, আবার অনেকে এটাকে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বলে। ব্যালেন্স শিটে মূলত থাকে অ্যাসেট, লায়াবিলিটি, আরও দিক দিয়ে হচ্ছে ইকুইটি। আর ফাইন্যান্সিয়াল ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে থাকে কোম্পানির যে আয় হয়েছে এবং যা ব্যয় হয়েছে, ইনকাম এবং এক্সপেন্সেস, এবং সে মার্কেটিং বা ইত্যাদি কমিশন দিয়েছে এগুলো। এরপর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মূল বিষয় হলো ক্যাশ কতটুকু ঢুকলো আর কতটুকু বের হলো। মানে আমি হয়তো আয় করেছি কিন্তু ক্যাশ ঢুকে নাই, টাকা পরে দিবে, অথবা ব্যয় করেছি আমি এখনও টাকা দেই নাই। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মূলত অ্যাকচুয়াল ক্যাশ মুভমেন্টটাকে আপনার ক্যাপচার করে। মোটা দাগেই তিনটা স্টেটমেন্ট সাধারণত থাকে, আরও স্টেটমেন্ট হতে পারে। আমরা নিব হচ্ছে ব্যালেন্স শিট। জাকাত হিসাবের জন্য আমাদের ইনকাম স্টেটমেন্ট আমরা ইউজুয়ালি নেব না, একটা খাত ছাড়া আমি বলবো ইনশাল্লাহ। মোটা দাগে আমরা নিব ব্যালেন্স শিট। পুরো স্ক্রিনে বড় করলে ভালো হয়, যেহেতু আপনার ফন্টটা অলরেডি ছোট। ব্যালেন্স শিট যদি আমরা যাই, তাহলে ব্যালেন্স শিটের সবার উপরেই আপনারা দেখবেন অ্যাসেটস। অ্যাসেটসের আন্ডারে ফার্স্ট হেডার ইউজুয়ালি থাকে ক্যাশ অথবা ক্যাশ ইকুইভ্যালেন্ট। যেগুলো ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে হয়তো আপনার কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ আছে, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ইভেন ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, হ্যাঁ, বা অন্যান্য ফাইন্যান্স অ্যাসেট। ফাইন্যান্স অ্যাসেট বলতে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে সে বিনিয়োগ করে রেখেছে, যেগুলো ক্যাশ ইকুইভ্যালেন্ট, ইজিলি লিকুইডেট করা যায়। এই সবগুলোই জাকাতেবল। ওই যে আমি রিমার্কসে দেখেন জাকাতেবল বলেছি, অর্থাৎ এই সবগুলোই জাকাতের জন্য আমাদের যোগ করতে হবে। এরপর রিসিভেবল, যেগুলো আমরা পাবো। তো কোম্পানি যেগুলো ট্রেড রিসিভেবল, সে বিক্রি করেছে, টাকা এখনও আসে নাই, সেগুলোকে হিসাব করতে হবে। তবে যেগুলো ডাউটফুল ডেপ্ট, অর্থাৎ না পাওয়ার সম্ভাবনা বেশি, সেগুলোকে আমরা মাইনাস করতে পারি। মাইনাস করে, যে এটা ব্র্যাকেটে দেওয়া, অর্থাৎ মাইনাস করে আমরা এটা হিসাব করব। এরপর ইনভেন্টরির মধ্যে দেখেন র ম্যাটেরিয়ালস, তারপর ওয়ার্ক ইন প্রোগ্রেস এবং ফাইন্যান্স গুড, সবগুলাই রেডি ম্যাটেরিয়াল, রেডি গুড, যেগুলো অলরেডি আমাদের প্রস্তুত হয়ে গেছে, সবগুলোকে আমরা যুক্ত করব। এরপর মার্কেটেবল যদি কোনো সিকিউরিটিস থাকে, যেমন শেয়ার, যেটাকে আমরা আপনার বিক্রয় করার জন্য হোল্ড করে আছে। একটা কোম্পানি সে স্টক মার্কেটে শেয়ার কিনেছে, তো এখানে আমি লিখেছি জাকাতেবল সাবজেক্ট টু ডিটেলস। সাবজেক্ট টু ডিটেলস বলতে
এখানে আপনার কিছু বিবরণ আছে, যেটা সামনে আমি একটু পরে আবার স্টকের শেয়ার কীভাবে ক্যালকুলেট করবো এটা তখন বলবো, যেহেতু ওইটার সাথে রিলেটেড। বাকি ইন জেনারেল এটা জাকাতেবল। একইভাবে ধরেন এখন সুকুক, বাংলাদেশ গভর্নমেন্ট সুকুক ছেড়েছে, বাংলাদেশের কয়েকটা কর্পোরেট সুকুকও আসছে, আপনারা জানেন, আমি নাম নিচ্ছি না। তো সুকুক যদি হোল্ড করে থাকি, এটাও ইউজুয়ালি জাকাতেবল, বাট ই সাবজেক্ট টু ডিটেলস। সাবজেক্ট টু ডিটেলস বলতে সুকুক হচ্ছে বন্ডের অল্টারনেটিভ যদিও, কিন্তু সুকুকের কিছু আন্ডারলাইং অ্যাসেট থাকে। কিসের জন্য সুকুক? যেমন বাংলাদেশ সরকারের যে সুকুকগুলো ছিল, একটা নিরাপদ পানির প্রজেক্ট ছিল, রাস্তার প্রজেক্ট ছিল, সড়ক প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি। তারপর কর্পোরেট সুকুক যেগুলো আসছে সেগুলো মেশিন কেনার জন্য ইত্যাদি ইত্যাদি। তো আমাদের দেখতে হবে যে সুকুকের আন্ডারলাইং অ্যাসেট কী। ঠিক যেমন একটা কোম্পানির ক্ষেত্রে আমরা দেখতেছি যে তার কী ধরনের অ্যাসেট আছে, সুকুকের ক্ষেত্রে এইভাবে আমাদের দেখে তখন সিদ্ধান্ত নিতে হবে। যাই হোক, এরপর আমরা অন্যান্য ইনভেস্টমেন্টগুলো যদি ধরেন তার একটা সাবসিডিয়ারিতে ইনভেস্টমেন্ট আছে, ধরেন একটা গ্রুপের সাবসিডিয়ারি আছে 10টা। হ্যাঁ, এখন সাবসিডিয়ারিগুলোতে তার ইনভেস্টমেন্ট আছে। সাবসিডিয়ারি ইনভেস্টমেন্টগুলোও সাবজেক্ট টু ডিটেলস অফ দ্য ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমাদের যেটা করতে হবে, সাবসিডিয়ারি আগে জাকাত ক্যালকুলেট করে আসতে হবে। সাবসিডিয়ারি মানে কি? অধীনস্থ প্রতিষ্ঠান। 50% বা তার বেশি আপনার ইনভেস্টমেন্ট আছে গ্রুপ কোম্পানি, প্যারেন্ট কোম্পানি। তো সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা জাকাত হিসাব করার পরে ওইটার জাকাতটা গ্রুপ আপনার তার নিজের জাকাত হিসেবে ক্যালকুলেট করবে তার ওনারশিপ অনুযায়ী। একইভাবে লং টার্ম ইনভেস্টমেন্ট যদি থাকে, সেই ইনভেস্টমেন্টের নেচার অনুযায়ী এটাকে আমাদের জাকাতের জন্য হিসাব করতে হবে। এরপর আসি আপনার আরও কিছু কারেন্ট অ্যাসেট থাকতে পারে, যেমন প্রিপেমেন্ট। এটাকেও সাধারণত কারেন্ট অ্যাসেটের মধ্যে ধরা হয়। প্রিপেমেন্ট হচ্ছে আমরা কোনো একটা সার্ভিসের জন্য আগে পে করে ফেলেছি, এখনও আমাদের হাতে আসে নাই, অগ্রিম বা আপনার ইউটিলিটি বিল পে করেছি অথবা অগ্রিম কোনো সার্ভিসের জন্য পে করেছি। এইটা জাকাতেবল না, কারণ এই টাকার ওনারশিপ এখন আর আমাদের নাই। আমরা একটা সার্ভিসের বিপরীতে আমরা সার্ভিস পাবো, কিন্তু এই ক্যাশ আর আমাদের মালিকানা নাই। নন কারেন্ট অ্যাসেট বলতে যেগুলো ফিক্সড অ্যাসেটও বলা যায়, এবং এটার মাঝে মোটা দাগে গুরুত্বপূর্ণ হেডার হচ্ছে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট মানে ধরেন মেশিনারিজ। একটা ফ্যাক্টরিতে মেশিন আছে, অথবা তার নিজস্ব লরি আছে, নিজস্ব গাড়ি আছে আপনার ট্রান্সপোর্টেশনের জন্য, এগুলোতে জাকাত আসবে না। ঠিক যেমন আমরা ব্যক্তিগত জাকাতের ক্ষেত্রে ঘরের আসবাবপত্র, ফার্নিচার, এগুলোতে জাকাত আসে না, ল্যাপটপ, মোবাইলে জাকাত আসে না, ঠিক কর্পোরেটের ক্ষেত্রেও প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের মাঝে আমাদের জাকাত আসবে না। এই জন্য আমি নন জাকাতেবল লিখেছি। একইভাবে রাইট টু ইউজ অ্যাসেটস মানে আমরা ভাড়া নিয়েছি, রেন্টেকারের গাড়ি ভাড়া নিয়েছি, এই গাড়ির উপরে জাকাত আসবে না স্বাভাবিকভাবে, যেহেতু এটা ওনারশিপ আমাদের নাই, মালিকানা আমাদের নাই। তাহলে এই পুরোটাই গেল অ্যাসেট সাইডে। এবার আসি আমরা লাইবিলিটি। আমার যেহেতু আমি অ্যাসেট ক্যালকুলেট করার পরে আমার যে ঋণ আছে, লাইবিলিটি আছে, সেটা বাদ দিব। তাহলে কী ধরনের লাইবিলিটি আমরা বাদ দিব? শর্ট টার্ম লোন বলতে বোঝানো হয় সাধারণত 1 বছরের কম সময়ের মধ্যে যেগুলো পে করা হবে, 3 মাস, 6 মাস ইত্যাদি, সেগুলো সবই ডিডাক্টিবল বলতে আমরা জাকাতের হিসাব থেকে বাদ দিতে পারবো। অন্যান্য বিভিন্ন কারেন্ট লায়াবিলিটি থাকতে পারে আপনার, যেগুলো আরও কিছু অ্যাকাউন্টস পেয়েবল থাকতে পারে, যেমন আমার স্যালারি এখনও ডিউ হয়ে গেছে, যেটা অলরেডি ডিউ হয়ে গেছে, পে করা হয় নাই। অথবা ট্রেড পেয়েবল বলতে আমি মাল নিয়ে আসছি কিন্তু এখনও পে করি নাই, দোকানে আমার মাল নিয়ে এসেছি, অথবা ফ্যাক্টরিতে আমি কাঁচা মাল কিনে নিয়ে আসছি কিন্তু এখনও পে করি নাই। এগুলো সব আমাদের ডিডাক্টিবল বলতে আমরা লায়াবিলিটি হিসাবে বাদ দিতে পারবো। লং টার্ম যদি কোনো লোন থাকে, লং টার্ম লোন বলতে বোঝানো হচ্ছে 1 বছরের পরে, আগামী 1 বছরে পেয়েবল না, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছরে পেয়েবল। 1 বছরের পরে সেগুলো আমরা ডিডাক্ট করতে পারবো না, লায়াবিলিটির হিসাবে আমরা জাকাতের হিসাব থেকে বাদ দিতে পারবো না। শুধুমাত্র আগামী 1 বছরে যেটা পেয়েবল ওইটা আমরা বাদ দিতে পারবো। এছাড়া আপনার এখানে ইকুইটি, ক্যাপিটাল আর রিটেন আর্নিংয়ে আমরা নো আনসার এনএ বলার উদ্দেশ্য হলো এই নেট অ্যাসেট মেথডে এই খাতের কোনো কাজ নেই। ইকুইটির আন্ডারে শেয়ার ক্যাপিটাল অথবা রিটেন আর্নিং, এই 3টা হেডের কোনো কাজ এই নেট অ্যাসেট মেথডে নেই। ওইটা অন্য মেথডে আছে, ওই মেথড নিয়ে আমাদের প্রয়োজন নেই, আমরা এই মেথডে ব্যবহার করব। আচ্ছা, তাহলে এবার আসেন আমাদের আগের ক্যালকুলেশন অনুযায়ী এবার আমরা কিভাবে একটা কোম্পানির জাকাত হিসাব করব, আমরা স্টেপ বাই স্টেপ দেখি। ফার্স্ট স্টেপই থাকবে আমার টোটাল জাকাতেবল অ্যাসেট বের করা। তা আমি নাম্বার বলতেছি না, আমি আগে যেমনটা দেখিয়েছি ক্যাশ, রিসিভেবল, ইনভেন্টরি, মার্কেটেবল সিকিউরিটি সব কিছু মিলে ধরেন আমাদের আসলো 45 লাখ টাকা, 4,0550। এরপর আমরা কি করব? স্টেপ 2 হচ্ছে লাইবিলিটিগুলোকে বাদ দিব। লাইবিলিটির মধ্যে কিন্তু আমরা নন কারেন্ট যেটা লম্বা সময় লাইবিলিটি, ওটা কিন্তু বাদ দিতে পারবো না, আগেই বলেছি।
তাহলে সব কিছু বাদ দেওয়ার পরে ধরেন মানে যেই জিনিসগুলো বাদ দিতে পারবো এটা টোটাল হলো 14 লাখ, 14.5 লাখ টাকা। এরপর আমরা 3 নম্বর যেটা, তাহলে আমরা নেট জাকাতেবল অ্যাসেট বের করবো। নেট জাকাতেবল অ্যাসেট হচ্ছে আমার টোটাল জাকাতেবল অ্যাসেট যেটা ছিল 45,50,000, সেখান থেকে 14,50,000 টাকাকে আমরা বাদ দিব। বাদ দিলে যেটা আমার থাকছে সেটা হলো 31 লক্ষ টাকা। এই 31 লক্ষ টাকা হচ্ছে আমাদের নেট জাকাতেবল অ্যাসেট। এই নেটের উপর আমি এখন 2.557% মাল্টিপ্লাই করবো। 2.557% আসলে এখানে আমাদের আসতেছে 79,902 টাকা 50 পয়সা। আচ্ছা, এরপর যেহেতু আমি এখন জানলাম যে 79,902 টাকা 50 পয়সা এটা পুরো কোম্পানির জাকাত না একজনের জাকাত? পুরো কোম্পানির। আমার এখন একজনের জাকাত বের করতে হবে, পার শেয়ার জাকাত কত আসবে সেটা বের করতে হবে। তাহলে আমরা দেখবো যে কোম্পানির টোটাল ইস্যুড শেয়ার কতগুলো শেয়ার ইস্যু করেছে। তো ধরেন আমরা ধরে নিলাম কোম্পানি টোটাল 1 লক্ষ শেয়ার ইস্যু করেছে, 100,000। তাহলে এই টোটাল নাম্বারটাকে আমরা 1 লক্ষ দিয়ে ভাগ দিব। তাহলে আমার পার শেয়ার জাকাত পার শেয়ার, আপনারা রিটার্ন পার শেয়ার বা আরও কত রকম ইপিএস এটা সেটা করেন, আর্নিং পার শেয়ার ডিক্লেয়ার করেন, জেডপিএস কেন ডিক্লেয়ার করেন না? জাকাত পার শেয়ার ডিক্লেয়ার করা উচিত, তাই না? আমরা আর্নিং পার শেয়ার ডিক্লেয়ার করি, ইপিএস এটা সেটা। আমাদের জেডপিএস শেয়ার ডিক্লেয়ার করা উচিত যে আমার পার শেয়ারে কত জাকাত। এবার একজন ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার হিসেবে আমি কীভাবে আমার জাকাত হিসাব করব? যখন কোম্পানি ডিক্লেয়ার করবে যে আপনার জেডপিএস হচ্ছে এই বছর 0.799 টাকা, তাহলে সে দেখবে আমার কয়টা শেয়ার আছে, তার শেয়ার আছে 500। তাহলে সে 500কে 0.799 দিয়ে গুণ দিবে, তাহলে তার শেয়ার আসলো টোটাল মাত্র 399 টাকা 51 পয়সা বা 400 টাকা। এই স্টেপ বাই স্টেপ প্রসেসে যদি একটা কোম্পানির দায়িত্ব, আমি শুরুতে যে কোম্পানির দায়িত্ব বলেছি, কোম্পানির দায়িত্ব হচ্ছে এই পর্যন্ত জাকাত পার শেয়ারটা ডিক্লেয়ার করা, একদম ক্লিয়ার কাট, এত গোজামিল ছাড়া সে ডিক্লেয়ার করবে এবং এই ডিক্লেয়ারটা সত্যায়ন করবে একটা শরিয়া বোর্ড অথবা শরিয়া অ্যাডভাইজারি কোম্পানি, একটা তৃতীয় প্রতিষ্ঠান। এটা ইন্টারন্যাশনাল শরিয়া গভর্নেন্স স্ট্যান্ডার্ডগুলো অনুযায়ী আমরা বলছি। আমি নিজেই যদি বলি যে আমার জাকাত এত, এটা কীভাবে বেট হবে? আপনারা বলেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনারা অডিট ছাড়া কি বিশ্বাস করেন? তাহলে অডিটটা কি কোম্পানির ভিতর থেকে করে? থার্ড পার্টি একটা ক্রেডিবল অডিট কোম্পানি করছে। শরিয়ার ক্ষেত্রে কিভাবে আমরা কোম্পানির একক সিদ্ধান্তকে আমরা মেনে নেব, তাই না? তো সেই জায়গায় ইন্টারন্যাশনাল শরিয়া গভর্নেন্স স্ট্যান্ডার্ড অনুযায়ী একজন তৃতীয় ইন্ডিপেন্ডেন্ট বডি থাকা দরকার, যে ভেরিফাই করবে, যে ওয়েট করবে, হ্যাঁ আমি দেখেছি ক্যালকুলেশন এবং আমাদের হিসাবে বা আমাদের রিভিউ অনুযায়ী এই যে জেডপিএস ডিক্লেয়ার করা হয়েছে এটা ঠিক আছে। এইটা দেখার পরে এখন ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার এই কাজটা করবে, বাকিটা করবে। আর ওই যে পূর্বে আমি বলে আসছি, যদি এজিএম এর সিদ্ধান্ত হয় অথবা একটা দেশের রাষ্ট্রীয় আইন হয় যে কোম্পানি নিজেই ডিক্লেয়ার করবে, তাহলে আগের স্টেপ পর্যন্ত এই পর্যন্ত কোম্পানির কাজ শেষ। সে যখন বের হবে যে আমার 79,902 টাকা বা 80,000 টাকা আমার জাকাত, সে কোম্পানি থেকে জাকাত দিয়ে দিবে, দিয়ে সে এক্সপেন্সের মধ্যে দিয়ে দিবে জাকাত এক্সপেন্ডিচার। ওই যে ইনকাম স্টেটমেন্টে তখন এটা আসবে, ডিসক্লোজার আসবে, জাকাত এক্সপেন্ডিচার এই বছর আমরা এত টাকা জাকাত দিয়েছি। তাহলে আর তখন এই পরের দুইটা ধাপের প্রয়োজনই নাই, কারণ আমরা কিন্তু আর বলতেছি না শেয়ার হোল্ডারদেরকে যে তোমার পে করতে হবে, কারণ শেয়ার হোল্ডার জাকাত অলরেডি পে করা হয়ে গেছে। শেয়ার হোল্ডার বরং খুশি হবে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা আমাদের কাছে বুঝেছি। এখানে আরও কিছু নোট আমি দিয়েছি, এই নোটগুলো আসলে আমি কথা বলতে বলতে বলে ফেলেছি। শুধু একটা দুইটা জিনিস বলি, এটা আগেও আমাদের মুফতি জুবাইর আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ ওনার সেশনে বলেছিলেন যে ইনট্যাঞ্জিবল রাইট যেগুলো, যেমন আমরা কপিরাইট, প্যাটেন্ট রাইট বা ট্রেডমার্ক, যেগুলো আমরা বিক্রি করার জন্য প্রিপেয়ার করেছি, বা কম্পিউটার সফটওয়্যার, এটা আইওফির একদম হুবহু একটা ক্লজ জাকাত স্ট্যান্ডার্ডের। এখানে বলা হয়েছে শুড বি সাবজেক্ট টু জাকাত অন আর্টিকেলস অফ ট্রেড, অর্থাৎ এটাকে ব্যবসায়িক পণ্য হিসেবে আমাদের জাকাত হিসাব করতে হবে। কেউ যদি সফটওয়্যার বানায় বিক্রি করার জন্য, তাহলে তাকে জাকাত হিসাব করতে হবে অ্যাজ এ ব্যবসায়িক পণ্য। এটা আমি বলেছি। আরেকটা বলেছি, এটা বলিনি, সরি, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাও হুবহু আইওফির জাকাত স্ট্যান্ডার্ড থেকে নেওয়া। যদি কোম্পানির কোনো জাকাতেবল অ্যাসেট না থাকে, তাহলে জাকাত ইজ অব্লিগেটরি অন দ্য রিমেইনিং পার্ট অফ দ্য নেট ইনকাম অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আচ্ছা, এইটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। যদি কোম্পানি এমন হয় যে তার কোনো জাকাতেবল অ্যাসেট নাই, সার্ভিস বেসড কোম্পানি, তার আসলে কোনো জাকাতেবল অ্যাসেট নাই, ক্যাশ নাই, কিচ্ছু নাই, সেক্ষেত্রে এটা একটা অভিমত এবং আইওফি স্ট্যান্ডার্ডেও এটা আছে। তো সেক্ষেত্রে আমরা নেট ইনকামের উপর জাকাত দিব। এই নেট ইনকাম বের করতে হলে আমাকে তখন ইনকাম স্টেটমেন্ট দেখতে হবে, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখতে হবে। এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এই যে নেট ইনকাম আমরা বলছি, এবং আপনারা যারা অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড অডিটর, আপনারা যেটা নেট ইনকাম বলেন, এখানে কিছু পার্থক্য আছে। আপনারা নেট ইনকাম বলার ক্ষেত্রে ট্যাক্স ইত্যাদি অনেক কিছুকে বাদ দিবেন, যেটা এখনো পে করা হয়নি।
ট্যাক্সের জন্য প্রভিশন রাখা হয়েছে, কিন্তু আমরা সেটাকে বাদ দিব না, কারণ যেটা এখনো আমাদের জন্য ডিউ হয় নাই এই বিষয়টা বাদযোগ্য নয়। আমরা তখন নেট ইনকাম যেটা করব সেটা গ্রস একদম ইনকাম থেকে এক্সপেন্স বাদ দেওয়ার পরে যেটা থাকলো বিফোর ট্যাক্স সেটা আমরা এখানে হিসাব করব এবং ওইটার উপর যাকাত হিসাব করব। আর আরও কিছু বিষয় এখানে আছে, আমি সময় সংক্ষিপ্ততার জন্য এগুলো বলছি না, আপনাদের কাছে নোট থাকবে ইনশাল্লাহ। একটা জিনিস আমি বলতে চাই যেটা অবশ্যই আপনাদের কাছে অলরেডি স্পষ্ট হয়ে গেছে, যে আমরা ট্যাক্স দেই, যাকাত কেন দিব, তাই না? তো ট্যাক্স এবং যাকাত ডেফিনেটলি দুইটা পুরো ভিন্ন বিষয়। হ্যাঁ, অবশ্যই এটার ভিতরে যদি ইন্টিগ্রেশন থাকতো খুব ভালো হতো। যেমন মালয়েশিয়াতে যেটা আছে যে আপনি যদি যাকাত দেন, রেকগনাইজ জাকাত বডিকে, স্টেট জাকাত বডিকে আপনি যদি জাকাত দেন, তাহলে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 100% ট্যাক্স রিবেট পেতে পারবেন। অর্থাৎ আপনি যদি এই বছর 10,000 টাকা জাকাত দিয়ে থাকেন, তাহলে ট্যাক্স যা আসবে সেখান থেকে 10,000 টাকা আপনি কম দিবেন, একদম 100%, যাই হোক ফিগার। কর্পোরেটের ক্ষেত্রে এটা একটা লিমিট আছে, আমি ভুলে গেছি কত পার্সেন্ট, বাট একটা লিমিট আছে যে এত পার্সেন্ট পর্যন্ত আপনি রিবেট পেতে পারেন। তো এটা হলে ভালো হতো, এবং আমাদের এটা সাজেশনও আছে, আমরা সরকারের কাছেও এই সাজেশন দিয়েছি, ধর্ম উপদেষ্টা সাহেবের কাছে এই সাজেশন দিয়েছি, আশা করি অংশে হবে, এবং কিছু কিছু জায়গায় রিবেট জাকাতের জন্য অলরেডি হয়েছে আমরা জেনেছি, আশা করি সামনে আরও হবে। কিন্তু মাথায় রাখতে হবে ট্যাক্স এবং জাকাত অবশ্যই ভিন্ন। এই জন্য কোম্পানিগুলোকে আমরা উৎসাহিত করি যে আপনি যেভাবে ট্যাক্স দিচ্ছেন জাকাতের ক্ষেত্রেও যেন আমাদের কোনো আপনার না থাকে। প্রশ্নোত্তর আমরা নিব, পরে নিব ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আমি শেষ করে দিচ্ছি স্টকসের ব্যাপারটা, যে আমরা যখন স্টকে জাকাতের হিসাব করব, এখানে মূলত মোটা দাগে আপনার দুইটা মেথড আছে। এক নম্বর হচ্ছে নেট জাকাতেবল অ্যাসেট মেথড, ঠিক যেই মেথডটা আমরা মাত্র করলাম। অর্থাৎ আমি একটা কোম্পানির 500 শেয়ার ওন করি, এখন কোম্পানি যদি আমাকে ডিক্লেয়ার করে দেয় যে আপনার ZPS এত, তাহলে তো আমি ইজিলি জাকাত ওটার ভিত্তিতেই আমি পে করতে পারি, আমার এত ডিটেলে বা অন্য কোনো হিসাবে আমার যেতে হয় না। কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশে যে লিস্টেড কোম্পানি আছে বা এমন আনলিস্টেড কোম্পানি আছে, কেউ কি জাকাত পেয়ার শেয়ার এটা আপনার ডিক্লেয়ার করে? কেউই করে না। তো এখন আমরা কি করব, যারা আমরা স্টকে ইনভেস্টমেন্ট করছি কিন্তু আমরা জানি না যে কোম্পানির কি পরিমাণ অ্যাসেট আছে, জাকাতেবল অ্যাসেট আছে ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এটাকে বলা হয় মার্কেট ভ্যালু মেথড। মার্কেট ভ্যালু মেথডের মূল কথা হলো যে স্টকস যদি আমরা ক্রয় করে থাকি বিক্রি করার জন্য, তাহলে এটাকে আমরা একটা ব্যবসায়িক পণ্য হিসেবে কনসিডার করে পুরো ভ্যালুর উপরে জাকাত দিব। অর্থাৎ আমি একটা শেয়ার কিনেছি যে 1 মাস পরে দাম বাড়লে আমি বিক্রি করে দেব, সেক্ষেত্রে অন্য যেসব ব্যবসায়িক পণ্য যেভাবে আমি বিক্রি করার জন্য যদি কিনি তাহলে আমাকে মার্কেট ভ্যালু ধরে জাকাত দিতে হয়, এখানেও তাই। এটাকে আমি সহজে বোঝানোর জন্য একটা দেই, দেখেন যে এখানে আমরা কয়েকটা স্টক দেখতেছি, ABC, XYZ, DEF ইত্যাদি ইত্যাদি, এবং এগুলো বিভিন্ন রকম কোম্পানি, একটা টেক কোম্পানি, একটা মেটাল কোম্পানি, একটা এনার্জি লিমিটেড, একটা ইসলামী ফাইন্যান্স কোম্পানি ইত্যাদি ইত্যাদি। তো আমার কাছে কোনোটার 1000 শেয়ার আছে, 500 শেয়ার আছে, 2000 শেয়ার আছে ইত্যাদি, এবং এই শেয়ারগুলোর ফেস ভ্যালু, অর্থাৎ ইনিশিয়ালি যখন শেয়ারগুলো ইস্যু করা হয় IPOর সময়, ফেস ভ্যালু ছিল 1 টাকা 50 পয়সা বা ইত্যাদি, এবং যখন আমি কিনেছি তখন এই 1 টাকার শেয়ার কিনেছি 120 টাকা, 120 USD ডলার দিয়ে। আর যখন আমি জাকাত হিসাব করছি সেই সময় এটার মার্কেট ভ্যালু ছিল 150 USD। এখন আমরা কোন ভ্যালুটাকে হিসাব করব, আপনাদের কি মনে হয়? মার্কেট ভ্যালু, যেদিন জাকাত আমরা ক্যালকুলেট করছি ওই দিনের যে মার্কেট ভ্যালুটা, ওই দিনের মার্কেট ভ্যালুটা সেইটা আমরা হিসাব করব। ফেস ভ্যালু আমরা হিসাব করব না, আমার কেনা মূল্যটাও আমি হিসাব করব না। আর আগেই বলেছি যদি আমরা জানি কোম্পানির ডিটেল ডিসক্লোজার এবং জাকাত পার শেয়ার, তাহলে আমাদের এই মেথডে যাওয়াই প্রয়োজন হচ্ছে না, আমরা স্ট্রেট জাকাত পার শেয়ার অনুযায়ী আমাদের জাকাত হিসাব করে দিয়ে দেব। লাস্ট একটা দুইটা পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি। আমরা যখন অ্যাকাউন্টিং পার্সপেক্টিভ থেকে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি হিসাব করি আর শরিয়ার পার্সপেক্টিভ থেকে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি হিসাব করি, অনেক ক্ষেত্রে এখানে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। অর্থাৎ অ্যাকাউন্টস বলতেছে না এটা তো অ্যাসেট, শরিয়া বলতেছে এটা অ্যাসেট না। অ্যাকাউন্টস বলতেছে এটা তো লাইবিলিটি, শরিয়া বলতেছে এটা লাইবিলিটি না। কাজেই যখন আমরা জাকাত ক্যালকুলেশনের ব্যাপার আসে, যেহেতু এটা শরিয়ার একটা ফরজ বিধান এবং এইটার উপর ভিত্তি করে আমাদের আখেরাতে মুক্তি নির্ভর করছে, তাই না? এই ব্যাপারে যেন আমাদের কোনো প্রকার মানে অসচেতনতা বা অবহেলা না থাকে, নেগলিজেন্স না থাকে, এটার জন্য যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের সাথে ডিটেল কথা বলে প্রত্যেকটা হেড, আমরা একটু আগে আলাপ করছিলাম একজন সিনিয়র অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের ভাইয়ের সাথে, তিনি বলছিলেন যে একটা কোম্পানির আপনি অন পেপার ব্যালেন্স শিট বা ইত্যাদি দেখে যতই আপনি নোটসে যান বা ডিটেলসে যান,
স্টিল অনেক বিষয় থাকে যেটা সাবজেক্ট টু এক্সপ্লেনেশন বা ইন্টারপ্রিটেশন। তাহলে অ্যাকাউন্টসে যে ভাই কাজ করছেন বা সিএফও, উনি যদি আমাদের এক্সপ্লেন না করেন, শুধু ওই অন পেপার দেখে কিন্তু জাজ করা পসিবল না। এই জন্য এটা একটা কোলাবোরেশন দরকার। সিএফও বা এই পর্যায়ে যারা আছেন আপনাদেরও দরকার, কোম্পানির মালিক পক্ষ যারা আছেন তাদেরও দরকার, এবং আমরা যারা শরিয়া অ্যাডভাইজারি করি বা এক্সপার্ট আছি আমাদেরও কোলাবোরেশন দরকার। দুইটা মিলে আমরা সবাই মিলে ইনশাল্লাহ আমরা এটাকে ফাইনালাইজ করতে পারবো। সর্বশেষ দু একটি বিষয় যেটা আমি আগেই বলেছি, যে জাকাত ক্যালকুলেট করা, ডিসক্লোজ করা এবং পে করা, এটা শুধু একটা ফাইন্যান্সিয়াল অব্লিগেশন না, বরং একটা কোম্পানির শরিয়া ভ্যালুকে ধারণ করে, একটা মুসলিম কোম্পানি এটার একটা নির্দেশক। কাজেই আমরা আশা করি আমাদের আজকের এই কনফারেন্সে যারা আপনারা এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে রিপ্রেজেন্ট করছেন, আপনাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে বা এমনকি যারা স্পন্সর করেছেন, সবাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাকাত হিসাব করে ক্যালকুলেট করে শেয়ার হোল্ডারদেরকে এটা ইনশাল্লাহ ডিসক্লোজ করবেন, যেন সবাই সঠিকভাবে তার জাকাতটি আদায় করতে পারে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।